আসসালামু আলাইকুম। আজ ২৭শে নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ভারতের আদালতে আত্মসমর্পণ করতে হতে পারে হাসিনার। হাসিনার বিরুদ্ধে ২১ বছরের কারাদণ্ড। সেনা অভ্যুত্থানে গ্রেফতার হলেন প্রেসিডেন্ট। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে একটি নোট ভার্বাল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। ১৭ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়। জুলাই আগস্ট ২০২৪ সালে ছাত্র আন্দোলনে দমন পীড়নের সময় প্রায় ১,৪০০ মানুষের মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়েছে। রায়ের পর থেকে ঢাকার পক্ষ থেকে এই ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপ প্রত্যাশিত ছিল। রায় ঘোষণার পরপরই অন্তর্বর্তীকালীন সরকার দিল্লিকে দ্রুত হাসিনা ও কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানায়। ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত রাজনৈতিক অপরাধ ধারার কারণে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে। যদিও খুনের মতো অপরাধ এই ধারার আওতায় পড়ে না, তবু শেখ হাসিনার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রমাণ করা কঠিন হতে পারে। এছাড়া ভারত বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। এমনকি ভারত ইতিবাচক সিদ্ধান্ত নিলেও পূর্ণ প্রত্যর্পণ শুনানি হবে ভারতীয় আদালতে, যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। বিশ্লেষকরা জানাচ্ছেন, ইতিমধ্যে বিজেপি সরকারের একটি শক্তিশালী গ্রুপ জানিয়েছে, বাংলাদেশের জনগণের স্বার্থে হাসিনার বিষয়ে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেবার চিন্তা করছি। সেক্ষেত্রে হাসিনার বিষয়টি গড়াবে ভারতের আদালতে, এমনকি সেই আদালতে তাকে আত্মসমর্পণও করতে হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের জন্য এই পদক্ষেপ বাধ্যতামূলক। একই সঙ্গে তারা সতর্ক করে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় দেওয়া অবন্ধুপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত হবে এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করবে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকেই বিভিন্ন বিবৃতি ও সাক্ষাৎকার দিয়ে আসছেন। গত ১ বছরে বাংলাদেশ সরকার এ বিষয়ে একাধিকবার অনুরোধ জানালেও ভারত সেসবের সরাসরি জবাব দেয়নি। গত বছরের ডিসেম্বরের প্রথম নোট ভার্বাল শুধুমাত্র গ্রহণের স্বীকারোক্তি পেয়েছিল। দ্বিতীয় অনুরোধেরও কোনো উত্তর আসেনি। হাসিনার ফাঁসির আদেশ শোনানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু জানায় যে তারা রায়টি সম্পর্কে অবহিত আছে এবং বাংলাদেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে কাজ করবে, কিন্তু প্রত্যর্পণ বিষয়ে কোনো অবস্থান জানায়নি। বিশ্লেষকদের মতে ভারত এই মুহূর্তে কোনো বড় পদক্ষেপে যাবে না। ভারতীয় গবেষক স্মৃতি এস পট্টনায়ক বলেন, বাংলাদেশে বর্তমানে অস্থায়ী ও সীমিত ম্যান্ডেটের সরকার ক্ষমতায় রয়েছে। দিল্লি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কেবল নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর। ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিরোধিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা, ১৯৭৫ পরবর্তী আশ্রয় প্রদান এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতার কারণে শেখ হাসিনাকে দিল্লি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে এসেছে। ফলে একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর একটি বিষয়। বাংলাদেশে ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তাগত স্বার্থ উল্লেখযোগ্য হওয়ায় দিল্লি ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে সতর্ক কৌশল অবলম্বন করছে। বিশ্লেষকদের মতে ভারতকে ধীরে ও নীরবে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এগোতে হবে। তবে নির্বাচন ঘনিয়ে এলে ভারত বিরোধী বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। পৃথক ৩ মামলায় আসামির সংখ্যা ৪৭, তবে ব্যক্তি হিসেবে এই সংখ্যা ২৩। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়া অপর ২০ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া। আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশিদ আলম গ্রেফতার আছেন। ৯১ জনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে সরকারি প্লট নেন শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে।
অবৈধভাবে রাজুকের ৩০ কাঠা প্লট নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক। আদালতে আসামিদের উপস্থিত হতে সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা। এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে চলে বিচার কাজ। দুদকের অভিযোগপত্রে বলা হয়, রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে ছেলে মেয়ে সহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা। দাখিল করেন মিথ্যা হলফনামাও। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী সমর্থকেরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন পণ্ড করে দেবে। সেই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলেও হুঙ্কার দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন জয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি। জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন হাজার হাজার মানুষ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর এটি বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। ছাত্র জনতার অভ্যুত্থানের বুকে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ওয়াজেদ বলেছেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে একজন রাষ্ট্রপ্রধানের মতো সম্মান করছে। ওয়াশিংটন ডিসিতে বসবাসকারী জয় বলেন, রায়ের বিষয়ে আমরা পুরোপুরি জানি কি হতে যাচ্ছে। তারা এটি সরাসরি সম্প্রচার করবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দিতে পারে। তিনি আরও বলেন, ওরা আমার মায়ের সঙ্গে আর কি করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। শেখ হাসিনার এই উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ সহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে তারা আপিল করবে না। উল্লেখ্য যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তার হুমকি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের কথা উল্লেখ করে চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির নিবন্ধন স্থগিত করা হয়। সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না। আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে এবং আমরা যা করার দরকার তাই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে শেষ পর্যন্ত নির্বাচনের আগে বাংলাদেশের সম্ভবত সহিংসতা ঘটবে, মুখোমুখি সংঘর্ষের অবস্থা তৈরি হবে। এর আগে গত মাসে রয়টার্সকে হাসিনা জানান, তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারলেও নিরাপত্তাজনিত কারণে সতর্ক থাকতে হয়। এদিকে পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দ দিয়ে অনিয়মের মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তিনি বলেছেন, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি অনেক জনে নাকি উল্টা পাল্টা বলতেছে। খবরদার, খবরদার, খবরদার। আমার নাম শাহজাহান চৌধুরী। তিনি আরো বলেন, আমাকে যারা চেনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। গত ১৩ই নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা। তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামে আলোচনা শুরু হয়। ওই সময় শাহজাহান চৌধুরী বলেন, সেজন্য বলে যাচ্ছি, চুদুর বুদুর করিও না, লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পাইছি, 18 বছরের মধ্যে 9 বছর জেল খেটেছি। আমি টাকা পয়সা চাইনি, ধন দৌলত, কাপড় চোপড় পরিবারকে চাইনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। তিনি আর বলেন, আপনারা দোয়া করবেন, মেহেরবানি করে দোয়া করবেন। আমার চোখের পানি বৃথা যায়নি। এই চরতি আমার শায়েখ ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নাই, এখানে আর কোনো মার্কা নেই। সাতকানিয়া লোহাগড়ার মার্কা একটাই, সেটা হলো দাড়িপাল্লা। এর আগে গত 22 নভেম্বর জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে কবজায় আনা নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বক্তব্য ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং তাকে শোকজ করে 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয় কেন্দ্রীয় জামায়াত। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে নোটিশে। সেই বক্তব্যে তিনি বলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।
এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, যে কোনো কাজ করবার আগে আপনি ভাবুন, মস্তিষ্ককে ভাবনার সুযোগ দিন। অনেক প্রশ্ন তৈরি করুন সেই কাজ সম্পর্কে, কি, কেন, কিভাবে, কোত্থেকে, এইসব প্রশ্ন। শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, শত শত প্রশ্ন করুন ওই কাজটিকে নিয়ে। তাহলে দেখবেন যখন আপনি কাজটি শুরু করেছেন তখন অনেক সহজ হয়ে যাচ্ছে কাজটি। কারণ কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগারে হত্যার গুজব ছড়িয়ে পড়েছে। এছাড়া তাকে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই ঘটনায় নিজেদের অবস্থান জানিয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। আদিয়ালা জেল প্রশাসন জানিয়েছে ছড়িয়ে পড়া গুঞ্জন ভিত্তিহীন। ইমরান খানকে জেল থেকে অন্য কোথাও স্থানান্তর করা হয়নি। প্রশাসনের দাবি তিনি জেলের ভেতরেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। এক বিবৃতিতে রাওয়ালপিন্ডি কারা কর্তৃপক্ষ জানায়, ইমরান খানকে স্থানান্তর করার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সুবিধা পাচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন তার স্বাস্থ্য নিয়ে যে নানা জল্পনা চলছে তা নির্বিচার ও ভিত্তিহীন। জেল কর্তৃপক্ষ তার সুস্থতা নিশ্চিত করছে। এদিকে পৃথক বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন, ইমরান খান জেলে যথেষ্ট আরাম আয়েশ পাচ্ছেন। তিনি বলেন, উনার জন্য যে খাবারের মেনু আসে সেটা 5 তারকা হোটেলেও পাওয়া যায় না। তিনি আরও জানান, ইমরান খানের সেলে টেলিভিশন আছে যেখানে তিনি যে কোনো চ্যানেল দেখতে পারেন। এছাড়া ব্যায়ামের জন্য আলাদা মেশিনও রাখা হয়েছে। খাজা আসিফ নিজের কারাবাসের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে বলেন, আমরা ঠান্ডা মেঝেতে ঘুমাতাম, জেলের সাধারণ খাবার খেতাম। জানুয়ারিতে মাত্র 2টা কম্বল ছিল, গরম পানিও ছিল না। তখনকার সুপারিনটেন্ডেন্ট আসাদ ওয়ারাইচ নিজে এসে আমার সেল থেকে গিজার খুলে নিয়ে গিয়েছিলেন। তিনি দাবি করেন, ইমরান খানকে একটি ডাবল বেড ও ভেলভেট ম্যাট্রেস দেওয়া হয়েছে। ব্যঙ্গ করে তিনি আরও বলেন, তার উচিত জেলের লাউডস্পিকার দিয়ে তার ওয়াশিংটন এরিনা বক্তৃতা শোনা। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, খোদার ভয় করুন, সময় কারো সাথেই থাকে না। পূর্ব আফ্রিকার গিনি বিসাউতে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করে দেশ নিয়ন্ত্রণে নিয়েছে সেনা কর্মকর্তাদের একটি গ্রুপ, যারা নিজেদের হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার হিসেবে পরিচয় দিয়েছে। খবর দিয়েছে আল জাজিরা। সেনাবাহিনী এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, তারা নির্বাচনী প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখবে। দেশ জুড়ে আকাশ, নৌ ও স্থল সীমান্ত বন্ধ করা হয়েছে এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। ওই দিন প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সদর দফতরের কাছে গোলাগুলির শব্দ শোনা গেছে। এরপরই সেনাদের পক্ষ থেকে ক্ষমতা দখলের ঘোষণা আসে। 23 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো ও প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। নির্বাচনের পর উভয়ই নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ 27 নভেম্বর ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী ফলাফল ঘোষণার আগে ক্ষমতা দখলের ঘোষণা দেয়। সেনাবাহিনীর অভিযান নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো। তিনি এএফপিকে জানিয়েছেন, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে আছি। একই সঙ্গে প্রধান বিরোধী দলীয় নেতা ডোমিঙ্গো সিমোয়েস পিরেইরাকেও গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এনকানহা। প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে থাকা এই সেনা কর্মকর্তাই তাকে গ্রেফতার করেছেন। 1974 সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভের পর থেকে গিনি বিসাউ বহুবার অভ্যুত্থান এবং অভ্যুত্থান চেষ্টার ঘটনা দেখেছে। এবারে নির্বাচনে বিতর্ক সৃষ্টি হয় কারণ প্রধান বিরোধী দলকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। গিনি বিসাউয়ের বর্তমান পরিস্থিতি দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।